যেন মুরগিটা ডাকে পাকে না, ডাক চলে যায়, তখন পরিণয় চলে, মানে টোটাল কাজটা সম্পূর্ণ হয়। জানতো এই মসজিদটা? না, এখান থেকে ডেলি 15বার 20বার প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করি। হ্যাঁ। হুগলি জেলার অন্যান্য ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে সম্পূর্ণ অবহেলিত ও লোকচক্ষুর আড়ালে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করে চলেছে প্রায় 500 বছরের পুরনো একটি টেরাকোটা মসজিদ। বাংলা সুলতানি আমলের জৌলুস সহ তাম্রলিপ্ত বন্দরের পরবর্তী দক্ষিণবঙ্গের সবথেকে ধনী বন্দরের ইতিহাসের একমাত্র বাহক হয়ে যে আজও দাঁড়িয়ে আছে রক্ষীবিহীনভাবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব হুগলি জেলার অন্তরে সম্পূর্ণ অজানাভাবে হুসেনশাহী আমলের ইতিহাস বয়ে চলা বাংলা টেরাকোটা স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন, যার নাম জামালউদ্দিন মসজিদ। শহর কলকাতা থেকে এখানে আসাটা খুবই সোজা, তাই এই বিষয়টাতে যাওয়ার আগে চলুন জেনে নিই এই ঐতিহাসিক স্থাপত্যটির ব্যাপারে। পূর্ব দিকে মুখ করে থাকা মসজিদটি 14 মিটার চওড়া এবং 9 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার গঠনের, যার ছাদের কোনোরূপ অংশ বর্তমানে আর আস্ত নেই, ধসে গেছে বহু আগেই। তাই বর্তমানে গম্বুজ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তবে 4 কোণে 4টি মিনার একসময় থাকলেও বর্তমানে উত্তর পশ্চিম কোণের মিনারটি ছাড়া বাকি 3টির অস্তিত্ব আজ প্রায় শূন্য বললেই চলে। সামনের 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে মোট 5টি প্রবেশপথ এখানে লক্ষ্য করা যায়, যার মধ্যে উত্তর ও দক্ষিণের শীর্ষগুলি ভেঙে গিয়েছে কোনো এক কারণে। খিলানের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে একসময় প্রবেশ করা হতো, সেটা মোটামুটি দেখলে আন্দাজ করা যায়। ভিতরে ঢুকেই প্রথমেই নজর কাড়বে একেবারে মাঝের সমান্তরালে বসানো দুটি ভাঙা পাথরের পিলারের দিকে, যেটির উপরের অংশ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে এর উপরেই মসজিদের উপাসনার কার্য চলে, তা এখানকার ধূপবাতি দেখলেই বোঝা যায়। পশ্চিম দিকের দেওয়ালে 3টি মিরহাব বেশ আকর্ষণীয়। মিরহাব প্রধানত মসজিদের দেওয়ালে থাকা অবতল আকৃতির একটি অংশ, যেটি মক্কার দিক নির্দেশ করার মাধ্যমে সেটির দিকে তাকিয়ে নামাজ পড়া হয়। এখানে দেয়ালের উপর 3টি মিরহাব দেখা যায়, যার মধ্যে 2টি বড় এবং একটি ছোট আকৃতির। প্রতিটি মেহরাবের মধ্যে ফুল ও বিভিন্ন জ্যামিতিক নকশার টেরাকোটার কাজ বেশ আকর্ষণীয়। এবার চলুন মসজিদের বাইরে কিছুটা অংশ পরিদর্শন করা যাক। মসজিদের বাইরে এলোমেলোভাবে পাথরের তৈরি পিলার ও ভগ্ন স্থাপত্যের যে অংশ বিশেষ পড়ে থাকতে দেখা যায়, তার মধ্যে সুন্দর নকশা ও ফুলের কারুকার্যময় ভাস্কর্য এখানে স্পষ্টভাবে লক্ষণীয়। পিলারের মাঝে যে ছিদ্রগুলি লক্ষ্য করা যায়, সেগুলি সাধারণত সেই সময় পাথর সংযুক্তির একটি প্রযুক্তির প্রমাণ। এই মসজিদে ঢোকার মুখেই আমরা একটি কুয়ার দেখা পেয়েছিলাম। সেটি যদিও আজ সম্পূর্ণ শুকনো, তবে এটির সম্পর্কে বিশেষ কিছু জানতে পারলাম না। এবারে গিয়ে গেলাম দক্ষিণ পূর্ব দিকে, যেখানে আছে 3টি কবর, যার মধ্যে একটি সৈয়দ জামালউদ্দিনের, একটি তার পিতা ফখরুদ্দিন ও একটি তার মায়ের ধারণা করা হয়। তবে এই মহিলার কবরটি নিয়ে কিছুটা মতভেদ আছে। এই কবরের নিচে আছে পাথরের উপর খোদাই করা কিছু লিপি, যা খুবই সাধারণভাবে এখানে ফেলে রাখা আছে। এই লিপি ও মসজিদের গায়ের ফলক থেকে জানা যায় এই মসজিদটি হুসেনশাহী আমলে সৈয়দ ফখরুদ্দিনের পুত্র সৈয়দ জামালউদ্দিন বানিয়েছিলেন।
ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়ের মতে সরস্বতী নদী একসময় গঙ্গা নদীর মূল গতিপথের অংশ ছিল এবং তাম্রলিপ্ত বন্দরের বিলুপ্তির পর এটিই ছিল বঙ্গের প্রধান বন্দর। বাঁশবেড়িয়া, বাসুদেবপুর, খামারপুরা, দেবানন্দপুর, শিবপুর, কৃষ্ণপুর এবং 30 বিঘা এই 7টি অঞ্চল নিয়ে তৈরি হয় আজকের আদি সপ্তগ্রাম। 13 শতকের দিকে এই আদি সপ্তগ্রাম তার উত্থানের চরম সীমায় পৌঁছেছিল, তবে সেই সময় ছিল বাংলা মুসলিম শাসকের আয়ত্তে। 1298 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন এবং তার সাথে এই অঞ্চলে একটি টাকসাল স্থাপন করেন। 1328 খ্রিস্টাব্দে এই টাকসাল থেকে প্রথম মুদ্রা বের হয়। তবে মজার ব্যাপার, সারা দিল্লিতে সেই মুহূর্তে রূপার অভাব ছিল, কিন্তু সেই সময়ও এই টাকসাল থেকে রূপার মুদ্রা তৈরি থেকে বোঝা যায় সম্পূর্ণ বাণিজ্যের মাধ্যমেই এই রূপা আসছিল, যা এই বন্দরে সেই সময়কার গুরুত্ব তুলে ধরে। 1794 সালের বিপ্রদাস পিপ্লাই তার লেখা মনসামঙ্গল কাব্যগ্রন্থে এই সপ্তগ্রামকে ধনী লোকেদের প্রাসাদ সমৃদ্ধ একটি বন্দরের হিসাবে উল্লেখ করেছেন এবং এই সমৃদ্ধির বর্ণনা 1500 শতকের হুসেন শাহের আমল পর্যন্ত বেশ লক্ষণীয়। তবে 1570 দশকে আকবরে বাংলার জয়ের পর এখানে কোনো বড় বন্দরের খোঁজ মেলেনি। এমনকি 1579 সালে আকবরের কাছ থেকে পর্তুগিজরা যখন হুগলিতে বসতি ও বাণিজ্য স্থাপনের অনুমতি পান, অর্থাৎ 1600 শতক থেকেই এর পতনসহ গুরুত্বের হ্রাস লক্ষ্য করা যায়। ভারতের বৃহৎ শহর ও ব্যবসা কেন্দ্রগুলির মধ্যে ধর্মীয় স্থাপত্যের বিকাশ খুবই সাধারণ বিষয়, সেখানে আদি সপ্তগ্রাম ব্যতিক্রম নয়। তবে এই অঞ্চলে পাথরের অভাব থাকায় সহজলভ্য হিসেবে নদীর পলিমাটির তৈরি ইট ও পোড়ামাটির টেরাকোটার ভাস্কর্য দ্বারা স্থাপত্যগুলিকে স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী করা হয়। চলুন এবার জেনে নিই এখানে আসবেন কি করে। হাওড়া থেকে রেলপথে বর্ধমান লোকাল ধরে চলে আসুন আদি সপ্তগ্রাম রেল স্টেশনে। সেখান থেকে 10 টাকার টোটোর বিনিময়ে চলে আসতে পারেন এই ঐতিহাসিক মসজিদ সচক্ষে দেখে নেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, পলাতক হিউম্যানের আজকের এপিসোডের মাধ্যমে এই অচেনা টেরাকোটা মসজিদ সম্পর্কে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন।